নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু এই দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটিকে কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই দুটো ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আগামী 1 এপ্রিল 2025 থেকে ভারতের ব্যাংকিং সিস্টেমে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে আছে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি করা হয়েছে। এই নতুন নিয়মগুলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের ওপরে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এই নিয়মগুলোর উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং পরিষেবাকে আরও নিরাপদ করা, আরও স্বচ্ছ করা এবং গ্রাহক বান্ধব করে তোলা। নতুন যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়মটি সেটা কিন্তু সবথেকে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধি এবং এটিএম লেনদেনের ফি-এর পরিবর্তন এবং ব্যাংকিং টাইমিংয়ের সংশোধন। সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স যেখানে বর্তমানে রয়েছে 3,000 টাকা, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 5,000 টাকা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি কোনো সার্কুলার বের হয়নি, তো সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত বলবো যে 5,000 টাকা করা হতে পারে। সেরকমভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে 2,000 টাকা মিনিমাম ব্যালেন্স যেখানে ছিল সেখান থেকে বেড়ে 3,500 টাকা করা হতে পারে। আবার বলবো যে করা হতে পারে, কারণটা হচ্ছে এখনও পর্যন্ত অফিসিয়ালি সার্কুলার বেরোয়নি, কিন্তু এটা কিন্তু একটা নিউজ চলছে। এবং কানাড়া ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স 1,000 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 2,500 টাকা করা হতে পারে। এছাড়া এটিএম লেনদেনের ফ্রি ট্রানজাকশনের সংখ্যা যেটা বর্তমানে 8টা রয়েছে, অর্থাৎ 5টা আপনি নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন এবং 3টা হচ্ছে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। 5টা নিজের ব্যাংকের আর 3টা হচ্ছে অন্য ব্যাংকের। টোটাল 8টা ট্রানজাকশন যদি আপনি মাসে করেন তাহলে বর্তমানে আপনাকে কোনো ফিস দিতে হয় না, কিন্তু সেক্ষেত্রে এই ফি ট্রানজাকশনের সংখ্যা কমানো হতে পারে। এছাড়া অতিরিক্ত টাকা যদি লেনদেন হয় তাহলে সেক্ষেত্রে বেশি ফি নেওয়া হবে। এই পরিবর্তনগুলো গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন নিয়ম অনুসরণ যদি না করেন তাহলে আপনাদের ব্যাংকিং সেবা বন্ধ হতে পারে বা আপনাদের কিন্তু অতিরিক্ত খরচ পর্যন্ত হতে পারে। এছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ের উন্নয়ন করার জন্য আপনারা সবাই জানেন যে বর্তমানে নরেন্দ্র মোদী সরকার ডিজিটাল ব্যাংকিংকে ব্যাপকভাবে তারা ব্যাক করছে, অর্থাৎ কোনো কিছু আপনি ক্যাশে করবেন সেটা সরকারের পছন্দ নয়, সব কিছু ডিজিটালে করুন। আপনি ট্রান্সফার করুন টাকা, আপনি গুগল পের মাধ্যমে টাকা পেমেন্ট করুন, ফোনপের মাধ্যমে করুন, অর্থাৎ ট্রান্সফার আপনি যত খুশি করুন, কিন্তু ক্যাশে করা চলবে না। তো সেই কারণে ডিজিটাল ব্যাংকিংয়ের উন্নয়ন করার জন্য এবং পজিটিভ পে সিস্টেমের প্রবর্তন গ্রাহকদের জন্য আরও নিরাপদ লেনদেন নিশ্চিত করবে। এইসব নিয়ম পরিবর্তন আগামী দিনে ব্যাংকিং অভিজ্ঞতাকে অনেকাংশে নতুন করে সাজাতে সাহায্য করবে। পজিটিভ পে সিস্টেমকে আপনি যদি কাউকে 5 লক্ষ টাকার ওপরে যদি চেক দেন, অর্থাৎ 5 লক্ষ টাকার ওপরে আপনি কাউকে চেক দিলেন এবং সে যদি অন্য ব্যাংকে গিয়ে সেই চেক যদি জমা করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগের থেকেই আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনাকে আগের থেকেই পিপিএস করাতে হয়, অর্থাৎ আগের থেকেই ব্যাংকে আপনাকে অবগত করাতে হয়। আপনি যদি না করান তাহলে কি হবে, তাহলে আপনাদের চেক ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আপনাদের চেক ক্লিয়ার হবে না এবং কিন্তু একটা চার্জ কেটে নেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে, আপনি কাউকে চেক দিলেন, সে তার ধরুন পিএনবিতে অ্যাকাউন্ট রয়েছে, তো সে কি করবে, আপনার চেকটি নিয়ে পিএনবিতে জমা করবে। ধরুন আপনি তাকে দিলেন 5 লক্ষ টাকার চেক, ঠিক আছে, তো 5 লক্ষ টাকার চেক আপনি পিপিএস করাননি, পজিটিভ পে সিস্টেমকে বলা হয় হচ্ছে পিপিএস, আপনি ধরুন পিপিএস করেননি, তো এই চেকটি যখন পিএনবির থেকে যখন ক্লিয়ার করতে যাবে তখন কি হবে, যেহেতু আপনি পিপিএস করাননি সেহেতু কি হবে, চেকটি ক্লিয়ার হবে না,
চেকটি না ক্লিয়ার হওয়ার জন্য কী হবে, আপনি তো একটা ডিফল্টে পড়ে গেলেন, অর্থাৎ চেক ক্লিয়ার না হলে চেক যদি ইস্যু হয় তাহলে পরে আপনার বিরুদ্ধে ও কেস করতে পারবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে যেহেতু আপনার চেক ক্লিয়ার হয়নি। তো সেক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম যদি আপনি 5 লক্ষ টাকার বেশি যদি আপনি কাউকে চেক দেন তাহলে অবশ্যই পজিটিভ পে সিস্টেম করে দেবেন, এবং আপনি যতটা পারবেন যে আপনি সমস্ত কিছু ডিজিটাল ট্রানজাকশন করবেন। অর্থাৎ আপনি কাউকে টাকা পাঠান বা কারোর থেকে আপনি টাকা নেন, দুটোই আপনি চেষ্টা করবেন যে ডিজিটালি করার। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।